শুভ সন্ধ্যা। আজ সোমবার ৮ মার্চ ২০২১ সাল। এখন ক্যানবেরাতে সময় রাত ৮টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত ৮টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি তানভীর হোসেন। আজকের অনুষ্ঠানে আমি আমার 3টি সাম্প্রতিক লেখা থেকে পড়ে শোনাব। আমার প্রথম লেখাটি হল পদার্থের গঠন নিয়ে। বর্তমান যুগের বিজ্ঞানীরা পদার্থের গঠনের একটি গ্রহণযোগ্য মডেল দিয়েছেন। বিজ্ঞানীরা একে বলেন স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল ফিজিক্স। এই মডেলের মাধ্যমে বস্তুর মৌলিক গঠনের একটি ধারণা পাওয়া যায়। এর মাধ্যমে প্রকৃতিতে বিদ্যমান 3টি প্রাকৃতিক বলকেও একীভূত করা যায়, কিন্তু এর মাধ্যমে মহাকর্ষ বলের কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। মহাকর্ষ বলের ব্যাখ্যা দেওয়ার জন্য বিজ্ঞানীরা স্ট্রিং থিওরির আশ্রয় নিয়েছেন। আমার দ্বিতীয় লেখাটিতে আমি স্ট্রিং থিওরি সম্বন্ধে বলবো। স্ট্রিং থিওরিকে অনেকে বলেন থিওরি অফ এভরিথিং, কারণ এটাই একমাত্র থিওরি যা দিয়ে 4টি প্রাকৃতিক বলকে একীভূত করা যায়। এর মাধ্যমে বস্তুর মৌলিক গঠনেরও গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু সমস্যা হল স্ট্রিং থিওরির সপক্ষে কোনো পরীক্ষামূলক প্রমাণ এখনো পাওয়া যায়নি। স্ট্রিং থিওরি প্রমাণিত হলে পদার্থবিজ্ঞানের দুটো প্রধান স্তম্ভ কোয়ান্টাম মেকানিক্স এবং সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব এ দুয়ের মাঝে একটি যোগসূত্র স্থাপিত হবে। সেজন্য স্ট্রিং থিওরিকে নিয়ে বিজ্ঞানীরা অত্যন্ত আশাবাদী। আমার সর্বশেষ লেখাটিতে আমি বিজ্ঞানের একটি রহস্যময় বিষয়কে তুলে ধরেছি। এটি হল ডার্ক এনার্জি। ডার্ক এনার্জির দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাব এখানে রয়েছে বিজ্ঞানী আইনস্টাইনের একটি ভুল। কিন্তু আসলেই বিজ্ঞানী আইনস্টাইন ভুল করেছিলেন কিনা সেটা নিয়ে বর্তমান যুগের বিজ্ঞানীদের মনে অনেক প্রশ্ন রয়েছে। তাহলে আসুন এখন শোনা যাক পদার্থের গঠন নিয়ে আমার প্রথম লেখাটি। আমার প্রথম লেখাটির নাম হল পদার্থের স্বরূপ। বিংশ শতাব্দীর প্রথম ভাগে বিজ্ঞানীদের ধারণা ছিল পদার্থের ক্ষুদ্রতম মৌলিক কণা হল নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন। নিউট্রন এবং প্রোটন থাকে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে, আর এর চারপাশে ঘুরপাক খাচ্ছে ইলেকট্রন। পদার্থের গঠনের খুবই সুন্দর এবং সরল ব্যাখ্যা। কিন্তু শতাব্দীর দ্বিতীয় ভাগে এসে বিজ্ঞানীরা যখন পার্টিকেল এক্সেলেটরে পরমাণু ভাঙার নানান কৌশল আয়ত্ত করলেন, তখন তারা দেখলেন আরো অনেক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার অস্তিত্ব রয়েছে। এইসব কণারা খুবই ক্ষণস্থায়ী, সেজন্য তাদের শনাক্ত করাও খুব কঠিন। বড়ই রহস্যময় তাদের আচার আচরণ। জটিল হয়ে গেল পদার্থের স্বরূপ। বিজ্ঞানীরা প্রকৃতির রহস্য ভেদ করতে চান। তারা চান বস্তুর স্বরূপ উদ্ঘাটন করতে। গত 50 বছরে নানান তত্ত্ব এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বর্তমান যুগের বিজ্ঞানীরা পদার্থের মৌলিক রূপটি কিছুটা হলেও এখন বুঝতে পেরেছেন। তারা বস্তুকণার একটি স্ট্যান্ডার্ড মডেল দিয়েছেন, যা দিয়ে বস্তুকণার মূল চরিত্র তথা পদার্থের স্বরূপ অনেকটাই ব্যাখ্যা করা যায়। বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্বের যাবতীয় পদার্থ মূলত 2 ধরনের কণা দিয়ে গঠিত। এদের নাম হল কোয়ার্ক এবং লেপটন। এদের দিয়ে বিশ্বের সকল দৃশ্যমান পদার্থের সৃষ্টি হয়েছে। কোয়ার্ক হল পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসের মূল উপাদান। কোয়ার্ক দিয়ে নিউট্রন এবং প্রোটন গঠিত হয়েছে। কোয়ার্ক রয়েছে মোট 6টি। এদের 3টি জোড়া, আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক এবং স্ট্রেঞ্জ কোয়ার্ক, টপ কোয়ার্ক এবং বটম কোয়ার্ক।
ইলেকট্রন বা ইলেকট্রন জাতীয় পদার্থ কণাকে বলা হয় লেপটন। মজার ব্যাপার হলো লেপটনও রয়েছে 6টি, আর এরাও 3টি জোড়ায় বিভক্ত। এরা হলো ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো, মিউন এবং মিউন নিউট্রিনো, টাও এবং টাও নিউট্রিনো। এখানে বলে রাখি, কোয়ার্ক আর লেপটন কণাগুলোকে একত্রে বলা হয় ফার্মিয়ন। এই কণাগুলোর নামকরণ করা হয়েছে ইটালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মির নাম অনুসারে। ফার্মিয়ন কণাগুলোকে বিজ্ঞানীরা আবার 3টি জেনারেশনে ভাগ করেছেন। ফার্মিয়নের প্রথম জেনারেশনে রয়েছে আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক এবং ইলেকট্রন ও ইলেকট্রন নিউট্রিনো লেপটন জুটি। এরা বেশ স্থিতিশীল ফার্মিয়ন। পরমাণুর কেন্দ্র প্রোটন এবং নিউট্রন কণা গঠিত হয়েছে আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক দিয়ে। প্রতিটি প্রোটন কণার মধ্যে রয়েছে 2টো আপ কোয়ার্ক আর 1টি ডাউন কোয়ার্ক, আর প্রতিটি নিউট্রন কণার মধ্যে রয়েছে 2টো ডাউন কোয়ার্ক আর 1টি আপ কোয়ার্ক। ফার্মিয়নের দ্বিতীয় জেনারেশন রয়েছে চার্ন কোয়ার্ক ও স্ট্রেঞ্জ কোয়ার্ক এবং মিউন ও মিউন নিউট্রন জুটি। এরা ক্ষণস্থায়ী ফার্মিয়ন। উচ্চ শক্তির পরমাণু বিধ্বংসী পরীক্ষা ছাড়া এদের দেখা মেলে না। তৃতীয় জেনারেশনের ফার্মিয়নে রয়েছে টপ কোয়ার্ক ও বটম কোয়ার্ক এবং টাও আর টাও নিউট্রিনো লেপটন জুটি। এরাও অত্যন্ত ক্ষণস্থায়ী ফার্মিয়ন। এদের দেখা শুধু পাওয়া যায় অতি উচ্চ শক্তির পরমাণু বিধ্বংসী পরীক্ষায়। ফার্মিয়ন কণারা কিভাবে একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে তার ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিয়েছেন স্ট্যান্ডার্ড মডেলে। বিজ্ঞানীরা বলেছেন, মহাবিশ্বে মূলত 4 ধরনের ফোর্স বা বল রয়েছে। এদের নাম হল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং সবশেষে গ্র্যাভিটেশনাল ফোর্স। ফোর্স বহনকারী কণাগুলোকে বলা হয় বোসন। এই কণাগুলোর নামকরণ করা হয়েছে বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে। বোসন কণাগুলো বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মেনে চলে। স্ট্যান্ডার্ড মডেলে 4 ধরনের বোসনের কথা বলা হয়েছে। প্রথম বোসনের নাম হল গ্লুয়ন। এটি হল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বহনকারী বোসন। আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্কগুলো গ্লুয়নের সাহায্যেই পরমাণু কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন কণা গঠন করে। লেপটন কণাগুলো কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দিয়ে প্রভাবিত হয় না। দ্বিতীয় বোসনের নাম হল ফোটন। এটা হল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বহনকারী বোসন। এর সাথে আমরা খুবই পরিচিত। দৃশ্যমান আলো, এক্স রে, অতিবেগুনী রশ্মি, অবলোহিত রশ্মি, বেতার তরঙ্গ, এই সবই হল ফোটন কণার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বাহ্যিক বহিঃপ্রকাশ। এরপরে হল ডব্লিউ এবং জেড বোসন। এরা সম্মিলিতভাবে উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য দায়ী। তেজস্ক্রিয়তার ব্যাখ্যা দেওয়া হয় এই উইক নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে। 4 ধরনের ফোর্সের মধ্যে সবচেয়ে দুর্বল হল গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। দুর্বল হলেও মহাকর্ষ বলের ব্যাপ্তি মহাবিশ্বব্যাপী। মহাকর্ষ বলের প্রভাব আমরা সর্বদাই অনুভব করি। এই বলের প্রভাবেই পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে, আর সূর্য প্রদক্ষিণ করছে ছায়াপথ গ্যালাক্সিকে ঘিরে। মহাবিশ্বের গঠনে মহাকর্ষ বলের ভূমিকা অপরিসীম, কিন্তু এই মহাকর্ষ বলকে বিজ্ঞানীরা স্ট্যান্ডার্ড মডেলের বাইরে রেখেছেন। অন্যভাবে বলতে হয়, মহাকর্ষ বলের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা স্ট্যান্ডার্ড মডেলের মাধ্যমে দেওয়া যায় না। এর জন্য আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার আশ্রয় নিতে হয়। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মডেলের প্রধানতম দুর্বলতা। কিন্তু দুর্বলতার চেয়ে এর সফলতা অনেক বেশি। স্ট্যান্ডার্ড মডেল দিয়ে পদার্থের স্বরূপ, বস্তুকণার চরিত্র এবং মহাকর্ষ বল বাদে অপর 3 ধরনের ফোর্সকে ব্যাখ্যা করা সম্ভব। সেজন্য এখন পর্যন্ত এটাই হলো বিজ্ঞানীদের সবচেয়ে পছন্দের মডেল। তবে একটা কথা না বললে চিত্রটা অপূর্ণ থেকে যাবে। সেটা হলো, স্ট্যান্ডার্ড মডেলে বিজ্ঞানীরা আরেক ধরনের বোসনের কথা বলেছেন, যার নাম হল হিগস বোসন। অনেকে একে বলেন গড পার্টিকেল। বিজ্ঞানীদের ধারণা, এই হিগস বোসন থেকেই যাবতীয় বস্তুকণার ভরের উৎপত্তি হয়েছে। 2012 সালে সার্নের লার্জ হ্যাড্রন কোলাইডারে অতি উচ্চ শক্তির এক পরীক্ষায় হিগস বোসনকে এক ঝলকের জন্য দেখা গিয়েছিল। পরবর্তীতে আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত হয়েছেন।
তবে আমাদের মনে রাখতে হবে, বিজ্ঞানের শেষ কথা বলে কিছু নেই। নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে মানুষের জ্ঞান বিজ্ঞানের বিকাশেরও কোনো সীমানা নেই। প্রকৃতির রহস্যভেদে মানুষের চলাতাই অবিরাম। স্ট্যান্ডার্ড মডেল সম্বন্ধে শুনলাম। স্ট্যান্ডার্ড মডেলে 3টি প্রাকৃতিক বলকে একীভূত করা গেলেও মহাকর্ষ বলকে এর মাধ্যমে ব্যাখ্যা দেওয়া যায় না। এজন্য বিজ্ঞানীরা স্ট্রিং থিওরির আশ্রয় নিয়েছেন। যদিও স্ট্রিং থিওরির ব্যাপারটি সাম্প্রতিক, কিন্তু এর সূচনা হয়েছিল 100 বছর আগে। এ নিয়ে আমার একটি লেখা আছে, স্ট্রিং থিওরি। আমি এখন সেই লেখাটি পড়ে শোনাচ্ছি। সময়টা 1919 সাল। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কাছে একটি চিঠি এসেছে। চিঠির সাথে রয়েছে বেশ কিছু জটিল সমীকরণ। চিঠিতে লিখেছেন থিওদর কালুজ্জা নামে একজন গণিতবিদ। বিজ্ঞানী সমাজে তিনি তেমন পরিচিত কেউ নন, অথচ তার সমীকরণে চোখ বুলিয়ে আইনস্টাইন অবাক হয়ে গেলেন। খুবই চমকপ্রদ একটি ধারণার সন্ধান পেলেন তিনি। বিজ্ঞানী হিসেবে আইনস্টাইনের খ্যাতি তখন বিশ্বজোড়া। তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি তার তত্ত্বে স্থান এবং কালকে এক সম্পূর্ণ নতুন দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। যদিও স্থান এবং কালকে আমরা আলাদা মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে মহাবিশ্বে স্থান এবং কাল একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্থান এবং কালের যৌথ বর্ণনায় মহাবিশ্বের অবকাঠামো গঠিত হয়েছে। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে ত্রিমাত্রিক বস্তু জগৎকে আইনস্টাইন একটি চতুর্থ মাত্রা দিলেন। এই চতুর্থ মাত্রাটি হল কাল বা সময়। আইনস্টাইন আরো বললেন, বস্তুর উপস্থিতির জন্য স্থান কালের বুননের মধ্যে এক ধরনের বক্রতার সৃষ্টি হয়। এর মাধ্যমে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের আবিষ্কৃত মহাকর্ষ বলকে তিনি এক সম্পূর্ণ নতুন দৃষ্টিতে ব্যাখ্যা করলেন। সপ্তদশ শতাব্দীতে নিউটন বলেছিলেন যে বস্তুর ভর যত বেশি, তার মহাকর্ষ বল তত প্রবল। বিংশ শতাব্দীতে আইনস্টাইন একটি সম্পূর্ণ নতুন কথা শোনালেন। তিনি বললেন, বস্তুর ভরের কারণে তার চারপাশে স্থানকালের বুননের মধ্যে যে বক্রতার সৃষ্টি হয়, সেটি হল মহাকর্ষ বলের উৎস। যে বস্তুর ভর যত বেশি, তার চারপাশে বক্রতার পরিমাণও তত বেশি, এবং সেজন্যই তার মহাকর্ষ বলও তত বেশি। এরকম যুগান্তকারী ধারণা আইনস্টাইনের আগে আর কারো মাথায় আসেনি। মহাবিজ্ঞানী আইনস্টাইন কালুজ্জার চিঠিটি পড়ে খুব অবাক হলেন। তিনি দেখলেন কালুজ্জা সাধারণ আপেক্ষিকতার ধারণাটি মহাকর্ষ ছাড়িয়ে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। তিনি তার সমীকরণে একটি অতিরিক্ত মাত্রার আশ্রয় নিয়েছেন। এই অতিরিক্ত মাত্রার মাধ্যমে তিনি ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় বলের ব্যাখ্যা দিয়েছেন। মোদ্দা কথা হল, এর মাধ্যমে তিনি মহাকর্ষ ও তড়িৎ চুম্বকীয় বল এই দুটো প্রাকৃতিক বলের সমন্বয় করে ফেলেছেন। কালুজ্জার সমীকরণে আইনস্টাইন কোনো ভুল দেখতে পেলেন না, কিন্তু পঞ্চম মাত্রাটির বৈশিষ্ট্য কি সেটা কালুজ্জা ব্যাখ্যা করেননি। আইনস্টাইনও সেটার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে অস্কার ক্লাইন নামে একজন বিজ্ঞানী এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই অতিরিক্ত মাত্রাটি এতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে প্রকৃতিতে আমরা একে দেখতে পাই না। এটা হল স্ট্রিং থিওরির গোড়ার কথা। বর্তমান যুগের বিজ্ঞানীরা পদার্থের গঠনের একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন স্ট্রিং থিওরির মাধ্যমে। পদার্থের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা বলেছেন, মহাবিশ্বের সমস্ত বস্তুই মূলত দুই ধরনের মৌলিক কণা দিয়ে গঠিত। এদেরকে বলে ফার্মিয়ন এবং বোসন। কিন্তু এটাই শেষ কথা নয়। ফার্মিয়ন এবং বোসনের ভেতরে রয়েছে আরো ক্ষুদ্র জগৎ, যে জগতে রয়েছে এক ধরনের কম্পমান স্ট্রিং। পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের চেয়েও এরা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ছোট। স্ট্রিং থিওরি মতে পদার্থের ক্ষুদ্রতম মৌলিক একক কোনো কণা নয়,
পদার্থের ক্ষুদ্রতম মৌলিক একক হল অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একমাত্রিক স্ট্রিং। এদের দৈর্ঘ্য হল 1.6 times 10⁻⁻35 মিটার। এই দৈর্ঘ্যকে বলা হয় প্ল্যাঙ্ক লেংথ। কোয়ান্টাম মেকানিক্সের জনক ম্যাক্স প্ল্যাঙ্কের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এই দৈর্ঘ্যটির নিচে বস্তুকণার স্বরূপ নির্ধারণ করা যায় না। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগৎ চলে কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম অনুসারে। পদার্থবিজ্ঞানের অন্যান্য নিয়ম এখানে খাটে না। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের মতে গিটারের স্ট্রিংয়ের মতোই এই স্ট্রিংগুলোর কম্পনের ফলে এদের ভিতরে এক ধরনের রেজোন্যান্সের সৃষ্টি হয়। এই রেজোন্যান্সের বহিঃপ্রকাশকে আমরা দেখি বস্তুকণা হিসাবে। স্ট্রিংয়ের কম্পনে তারতম্যের কারণে বস্তুকণার বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হয়। স্ট্রিংয়ের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা উচ্চতর গাণিতিক সমীকরণের সাহায্য নিয়েছেন। তারা গাণিতিকভাবে দেখিয়েছেন মোট 11টি ডাইমেনশন রয়েছে মহাবিশ্বে। অনেকে একে বলেন এম থিওরি। এসব ডাইমেনশনগুলো এতই সূক্ষ্ম এবং কোঁকড়ানো ও পেঁচানো অবস্থায় থাকে যে তাদের আমরা দেখতে পাই না। তারা রয়েছে আমাদের দৃষ্টির সম্পূর্ণ অগোচরে। এমনকি বর্তমান যুগের উচ্চ শক্তির পরমাণু বিধ্বংসী পরীক্ষায়ও তাদের দেখা মেলে না। স্ট্রিং থিওরিতে একটি কোয়ান্টাম কণার কথা বলা হয়েছে, যার ভর হল 0 কিন্তু স্পিন হল 2, অর্থাৎ ফোটনের দ্বিগুণ। এই ভর শূন্য কণাটির নাম হল গ্র্যাভিটন। ফোটনের মতোই এটি একটি বল বহনকারী কণা, অর্থাৎ বোসন। স্ট্রিং থিওরি মতে গ্র্যাভিটন কণাই হল মহাকর্ষ বলের উৎস। স্ট্রিং থিওরিতে দুই ধরনের স্ট্রিং এর ধারণা দেওয়া হয়েছে, ক্লোজ স্ট্রিং এবং ওপেন স্ট্রিং। ক্লোজ স্ট্রিংগুলো স্থান কালের মাঝে মুক্তভাবে বিচরণ করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন ক্লোজ স্ট্রিংগুলো থেকেই গ্র্যাভিটন কণার সৃষ্টি হয়েছে। অন্যদিকে ওপেন স্ট্রিংগুলো স্থান কালের মাঝে মুক্তভাবে পরিভ্রমণ করতে পারে না। বিজ্ঞানীদের মতে ওপেন স্ট্রিংগুলো মহাকর্ষ বল বাদে অন্য 3টি প্রাকৃতিক বলের উৎস। কিন্তু আমাদের মনে রাখতে হবে, স্ট্রিং থিওরির সপক্ষে এখনো কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই। এটি এখনো তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের গাণিতিক সমীকরণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে স্ট্রিং থিওরির বিশেষত্ব হল এটাই একমাত্র তত্ত্ব যা দিয়ে মহাবিশ্বের সমস্ত বস্তুকণার চরিত্র ব্যাখ্যা করা যায় এবং প্রকৃতিতে বিদ্যমান 4টি মৌলিক বলকে একীভূত করা যায়। স্ট্রিং থিওরি প্রমাণিত হলে পদার্থবিজ্ঞানের দুটো প্রধান স্তম্ভ, সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে একটি যোগসূত্র স্থাপিত হবে। সেজন্যই স্ট্রিং থিওরিকে নিয়ে বিজ্ঞানীরা অত্যন্ত আশাবাদী। তারা আশা করছেন একদিন অতি উচ্চ শক্তির পরমাণু বিধ্বংসী পরীক্ষার মাধ্যমে স্ট্রিং থিওরির সত্যতা প্রমাণিত হবে। আজকের অনুষ্ঠানে আমার সর্বশেষ লেখাটির নাম হল আইনস্টাইনের ভুল। এই লেখাটিতে আইনস্টাইনের একটি ছোট্ট ভুলের কথা বলা হয়েছে, কিন্তু মজার ব্যাপার হল এই ভুলটির মাধ্যমে আইনস্টাইন বর্তমান যুগের একটি অত্যন্ত রহস্যময় ব্যাপারে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। আসুন তবে শোনা যাক। আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান বিজ্ঞানী। অনেকের মতে তিনি ছিলেন সর্বকালের সর্বসেরা বিজ্ঞানী। গত শতাব্দীর গোড়ার দিকে 1916 সালে তার আবিষ্কৃত জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। আইনস্টাইন তার তত্ত্বে স্থান এবং কালের ব্যাখ্যা দিয়েছিলেন সম্পূর্ণ এক নতুন দৃষ্টিতে। সাদা চোখে আমরা স্থান এবং কালকে আলাদা মনে করি, কিন্তু তার মতে মহাবিশ্বের স্থান এবং কাল পরস্পরের সাথে জড়িত।
স্থান এবং কালের যৌথ বুননেই মহাবিশ্বের অবকাঠামো গঠিত হয়েছে। বস্তুর উপস্থিতিতে স্থান কালের বুননের মধ্যে এক ধরনের বক্রতার সৃষ্টি হয়। যে বস্তু যত বেশি ভারী তার চারপাশে বক্রতার পরিমাণও তত বেশি। এই বক্রতার মাঝে ভারী বস্তুর ছুটে চলায় স্থান কালের চাদরে এক ধরনের কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনটি তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষ তরঙ্গ। যে বস্তু যত বেশি ভারী তার মহাকর্ষ তরঙ্গ তত বেশি শক্তিশালী, কিন্তু তা সত্ত্বেও মহাকর্ষ তরঙ্গকে শনাক্ত করা সহজ কাজ নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা খুবই ক্ষীণ। পৃথিবী থেকে একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারের ঠিক 100 বছর পর সেই কঠিন কাজটি করেছেন বর্তমান যুগের বিজ্ঞানীরা। 2016 সালে একদল বিজ্ঞানীর একটি অনবদ্য আবিষ্কার সারা পৃথিবীব্যাপী ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিল। সে বছর প্রথমবারের মতো বিজ্ঞানীরা গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষ তরঙ্গের সন্ধান পেয়েছিলেন এক যুগান্তকারী পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার সাথে জড়িত ছিলেন 1000-এরও বেশি বিজ্ঞানী। এদের মধ্যে 2জন বাংলাদেশি বিজ্ঞানীও ছিলেন। দুটো বিশাল আকৃতির ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে উদ্ভূত মহাকর্ষ তরঙ্গের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন তাদের লেজার ইন্টারফেরোমিটারে। কিন্তু এই আবিষ্কারটির জন্য বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয়েছে পুরো 1 শতাব্দী। আর সেই সাথে বিজ্ঞানীরা আবারও প্রমাণ করেছেন মহাবিজ্ঞানী আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বকে। তাহলে আইনস্টাইন ভুলটা করেছিলেন কোথায়? আসলে ব্যাপারটা হলো, আইনস্টাইন যখন তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেছিলেন তখন বিজ্ঞানীদের ধারণা ছিল মহাবিশ্ব চিরকাল স্থির অবস্থায় রয়েছে। মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি তখন আবিষ্কৃত হয়নি। তখনকার সমসাময়িক মহাজাগতিক বিজ্ঞানের সাথে খাপ খাওয়ানোর জন্য আইনস্টাইনকে তার ফিল্ড সমীকরণে একটি ধ্রুবকের আশ্রয় নিতে হয়েছিল। এর নাম তিনি দিয়েছিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে তিনি চিহ্নিত করেছিলেন। কিন্তু পরবর্তীকালে নানা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হল মহাবিশ্ব মোটেই স্থির নয়, এর পরিধি ক্রমেই বেড়ে যাচ্ছে। আইনস্টাইন তখন বাধ্য হয়েই তার সমীকরণ থেকে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বা ল্যামডাকে বাদ দেন। তিনি তখন এটাও স্বীকার করেন এটাই ছিল তার বিজ্ঞানী জীবনের সবচেয়ে বড় ভুল। আইনস্টাইন মহাবিজ্ঞানী হলেও মানুষ ছিলেন, আর মানুষ মাত্রই ভুল করতে পারে। কিন্তু আসলে কি আইনস্টাইনের থিওরিতে কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে অন্তর্ভুক্ত করাটা ভুল ছিল, নাকি পরে একে বাদ দেওয়াটাই ভুল ছিল? এ নিয়ে বিজ্ঞানী মহলে এখন প্রশ্ন উঠেছে। এর কারণ হল, বর্তমান মহাবিশ্বে ডার্ক এনার্জি নামে এক রহস্যময় অদৃশ্য শক্তির অস্তিত্ব পাওয়া গেছে। ব্যাপারটা একটু খুলেই বলি। বিজ্ঞানীরা মনে করেন 13.7 বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর ফলে মহাবিশ্বের সূচনা হয়েছিল। এরপর থেকে মহাবিশ্ব ক্রমেই প্রসারিত হচ্ছে। 90-এর দশক পর্যন্ত ধারণা করা হতো মহাবিশ্বের প্রসারণ একসময় থেমে যাবে এবং মহাকর্ষের প্রভাবে সংকুচিত হওয়া শুরু করবে মহাবিশ্ব। কিন্তু 90-এর দশকে বেশ কিছু গবেষণা ও পর্যবেক্ষণের ফলে এখন এটা প্রমাণিত হয়েছে মহাবিশ্ব শুধু প্রসারিতই হচ্ছে না, বরং এর প্রসারণের গতি ক্রমশ বেড়েই যাচ্ছে। মহাবিশ্বের এই ত্বরান্বিত প্রসারণের ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন কাজ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি এর পেছনে কাজ করছে। এই অদৃশ্য শক্তির নামই বিজ্ঞানীরা দিয়েছেন ডার্ক এনার্জি। প্রসঙ্গত বলে রাখি, এই আবিষ্কারটির জন্য 3জন বিজ্ঞানীকে 2011 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এরা হলেন অ্যাডাম রিস, ব্রায়ান স্মিথ এবং সল পারলম্যাটার। এর মধ্যে প্রফেসর ব্রায়ান স্মিথ বর্তমানে ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত রয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্বের শতকরা 70% হল ডার্ক এনার্জি। মহাশূন্যের সর্বত্রই এর সুষম অবস্থান। অন্যভাবে বলতে হয়, প্রকৃতপক্ষে এটি মহাশূন্যেরই একটি অন্যতম বৈশিষ্ট্য।
মহাশূন্য আসলে শূন্য নয়, এর সর্বত্রই রয়েছে ডার্ক এনার্জি, যা ক্রমাগত গ্যালাক্সিগুলোকে দূর থেকে দূরে ঠেলে দিচ্ছে। এক কথায় বলতে হয়, মহাকর্ষের বিপরীতে কাজ করছে এই ডার্ক এনার্জি। কয়েক বছর আগে দুজন ফরাসি বিজ্ঞানীর একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিশ্বখ্যাত নেচার জার্নালে। তারা মৌলিক গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আইনস্টাইনের সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মাধ্যমেই ডার্ক এনার্জির সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া সম্ভব। এ নিয়ে এখন আরো ব্যাপক গবেষণা চলছে। বর্তমান যুগের বিজ্ঞানীদের অনেকেই মনে করছেন আইনস্টাইন তার সমীকরণে কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে প্রথমে অন্তর্ভুক্ত করে কোনো ভুল করেননি। আমার সাম্প্রতিক 3টি লেখা পড়ে শোনালাম। আশা করি আপনাদের কাছে লেখাগুলো ভালো লেগেছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, মহাবিশ্বের সমস্ত মৌলিক কণাকে দুটো প্রধান ভাগে ভাগ করা হয়েছে, ফার্মিয়ন ও বোসন। বোসন কণাগুলো হল বল বহনকারী কণা। এই কণাগুলোর নামকরণ করা হয়েছে বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। 1924 সালে অধ্যাপক বসু একটি গবেষণাপত্র পাঠিয়েছিলেন ব্রিটেনের বিখ্যাত ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। তার গবেষণার বিষয়বস্তু ছিল ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম বিকিরণ তত্ত্ব ব্যবহার করে সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে অভিন্ন বস্তুকণার অবস্থান নির্ণয় করা। কিন্তু এই গবেষণাপত্রটি ব্রিটিশ পত্রিকায় ছাপা হল না। সম্পাদকরা মনে করলেন এই গবেষণাটি প্রকাশের উপযুক্ত নয়, বাতিল করে পাঠিয়ে দিলেন অধ্যাপক বসুর কাছে। কিন্তু হার মানার পাত্র নন তিনি। তিনি জানেন তার গবেষণার সুদূর প্রসারী সম্ভাবনা রয়েছে। তাই তিনি সাহসের সাথে তার গবেষণা পত্রটি পাঠিয়ে দিয়েছিলেন পদার্থবিজ্ঞানের দিকপাল জার্মানির আলবার্ট আইনস্টাইনের কাছে। আইনস্টাইনের খ্যাতি তখন বিশ্বব্যাপী। কথায় বলে, জহুরি জহর চেনে। আইনস্টাইন গবেষণা পত্রটি পড়ে বুঝতে পারলেন এর মর্ম কথা। উনি জার্মান ভাষায় অনুবাদ করে পাঠিয়ে দিলেন জার্মানির বিখ্যাত পদার্থবিজ্ঞানের জার্নালে। সঙ্গে নিজের একটি সুপারিশপত্র দিলেন এর গুরুত্ব বোঝানোর জন্য। গবেষণাপত্রটি প্রকাশিত হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি অধ্যাপক বসুকে। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন তিনি। তার গবেষণা সমগ্র পৃথিবীতে এখন বোস আইনস্টাইন কন্ডেনসেট নামে পরিচিত। পরবর্তী সময়ে মানুষ পরমাণু ভাঙার নানান কৌশল আয়ত্ত করেছে। পরীক্ষার মাধ্যমে এখন প্রমাণিত হয়েছে তার তত্ত্ব। 2001 সালে দুইজন পদার্থবিজ্ঞানী পরীক্ষাগারে বোস আইনস্টাইন কন্ডেনসেট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু অধ্যাপক বসুর ভাগ্যে নোবেল পুরস্কার জোটেনি। সম্ভবত পরাধীন দেশের বাসিন্দা বলেই তাকে অবহেলা করেছিল। কিন্তু অধ্যাপক বসু অমর হয়ে আছেন তার কাজের মাধ্যমে। বোসন কণাগুলো বোস আইনস্টাইন কন্ডেনসেট মেনে চলে। সম্ভবত বোসন কণাগুলোর উদ্ভব হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির আদি লগ্নে। এরকম একটি কণার নাম হল হিগস বোসন, যাকে অনেকে গড পার্টিকেল বলেন। তা থেকেই সমস্ত বস্তুর ভরের উৎপত্তি হয়েছিল বলে বর্তমান যুগের বিজ্ঞানীরা মনে করেন। প্রফেসর বসুর মতো বিংশ শতাব্দীতে আমাদের উপমহাদেশের বেশ কয়েকজন প্রতিভাবান বিজ্ঞানী তাদের অনন্য অবদানের জন্য বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছিলেন। তাদের অনেকেরই জন্ম হয়েছিল আমাদের বাংলাদেশে, অথচ আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই এখন তাদের কথা জানে না। আমাদের তরুণ সমাজকে বিজ্ঞান মনস্ক করে তুলতে হলে বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অবদানের কথা জানাটা খুবই প্রয়োজন। বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অবদান বর্তমান যুগের তরুণ বিজ্ঞানীদের অনুপ্রাণিত করবে বলে আমি আশা করি। ভবিষ্যতে আমাদের দেশের তরুণ সমাজ বিজ্ঞান চর্চায় অগ্রগামী হবেন সেই প্রত্যাশা কিন্ডারের বাজানো যন্ত্রসঙ্গীত থেকে। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব।
মতামত জানানোর ইমেল হল banglaredio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।